ঢাকা ৮ আসন বাংলাদেশের রাজনীতির স্নায়ুকেন্দ্র বলা হয় যার হৃৎপিণ্ডকে। সেই ঢাকা ৮ আজ আর কোনো সাধারণ নির্বাচনী এলাকা নয়, এটি পরিণত হয়েছে এক অঘোষিত কুরুক্ষেত্রে, যেখানে লড়াই হচ্ছে এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের, অভিজ্ঞতার সাথে আবেগের, আর প্রতিষ্ঠিত রাজনীতির সাথে এক নতুন তরঙ্গের। মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনার মতো দেশের প্রশাসনিক ও বাণিজ্যিক সব গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে অবস্থিত, সেই আসন নিয়ে এবারের আলোচনা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুঙ্গে। কারণ এবারের লড়াইয়ে ধরন আর প্রার্থীদের প্রোফাইল সবকিছু ছাড়িয়ে গেছে। এই চতুর্মুখী লড়াইয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন রাজনীতির প্রবীণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, আর দলের নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তিনি এই আসনের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী। তার রাজনৈতিক অভিজ্ঞতা আর এই এলাকায় তার দীর্ঘদিনের প্রভাব তাকে অন্য ৩ প্রার্থীর চেয়ে এক সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে। কিন্তু মির্জা আব্বাসের প্রচারণার কৌশল চোখে পড়ার মতো নয়। যখন নবীন প্রার্থীরা সোশ্যাল মিডিয়া আর রাজপথ কাঁপাচ্ছেন, তখন তিনি অনেকটাই ধীরস্থির। তিনি নিজে খুব একটা গণসংযোগে নামছেন না, তার হয়ে মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। এটি তার এক ধরনের আত্মবিশ্বাস বা রাজনৈতিক চাল হতে পারে। যেহেতু তিনি এই এলাকার সাবেক এমপি ও মেয়র ছিলেন, তাই তার একটি নিজস্ব ভোট ব্যাংক বা অনুগত ভোটার রয়েছে। তার দল মনে করছে আন্দোলনের আবেগ নিয়ে তরুণদের টানা গেলেও প্রশাসনিক অভিজ্ঞতা আর দলীয় কাঠামোর জেরে শেষ হাসি হাসবেন মির্জা আব্বাস। কিন্তু এবারের সমীকরণ এত সহজ নয়। মির্জা আব্বাসের বিপক্ষে দাঁড়িয়ে আছে জুলাই আন্দোলনের উত্তাপ গায়ে মাখা ৩ তরুণ নেতা। এদের মধ্যে অন্যতম হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনের অলিগলি এখন তার পদচারণায় মুখর। কোনো বিলাসবহুল গাড়ি নয়, কোনো বিশাল স্টুডিও নয়। তার প্রচারণার ধরন একেবারেই সাদামাটা, যা সচরাচর চোখে পড়ে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং স্থানীয়দের ভাষ্যমতে শরীফ ওসমান হাদি বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী গণসংযোগ পদ্ধতি। তাকে দেখা যাচ্ছে পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যেতে, কখনো বা তিনি ভ্যানে চড়ে মাইকিং করছেন, এমনকি রাস্তার ধারে টং দোকানে বসে ভোটারদের সঙ্গে মুড়ি বাতাসা খেতে খেতে ভোট চাইছেন। এই দৃশ্যগুলো সাধারণ মানুষের মনে এক ধরনের ইতিবাচক ধাক্কা দিয়েছে। বিশেষ করে ফজর নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণের বিষয়টি ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। সাধারণত প্রার্থীরা ভোটারদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন বা খরচ করেন, কিন্তু শরীফ ওসমান হাদির ক্ষেত্রে ঘটছে উল্টো ঘটনা। প্রচারণার সময় ভোটাররা তাকে ভালোবেসে নির্বাচনের খরচ হিসেবে অর্থ দিচ্ছেন। কেউ 10 টাকা, কেউ 100 টাকা করে হাতে তুলে দিচ্ছেন। ভোটারদের সঙ্গে সেলফি তোলা, বয়স্কদের সঙ্গে কোলাকুলি করা এবং তাদের দোয়া নেওয়ার এই দৃশ্যগুলো প্রমাণ করে জুলাই আন্দোলনের আবেগ এখনও এই আসনে কতটা প্রবল। নেট দুনিয়ায় তার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ ভোটাররা তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। এই আসনে আরেকটি নাটকীয় মোড় এনেছে জামায়াতে ইসলামী। শুরুতে এই আসনে দলটির পক্ষ থেকে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার কথা ছিল। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্তে পরিবর্তন আনে দলটি। জামায়াতে ইসলামী এখানে বাজি ধরেছে তারুণ্যের ওপর। তারা মনোনয়ন দিচ্ছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাদিক কায়েমকে। শনিবার 6 সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ কেন এই পরিবর্তন? সূত্রগুলো বলছে এর পেছনে রয়েছে নিখুঁত হিসাব নিকাশ। ঢাকা ৮ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকা অন্তর্ভুক্ত থাকায় এখানে তরুণ ও ছাত্র ভোটারদের সংখ্যা বিশাল। শিক্ষাঙ্গনের রাজনীতিতে সাদিক কায়েমের সক্রিয় ভূমিকা এবং জুলাই আন্দোলনে তার অংশগ্রহণ তাকে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। অর্থাৎ জামায়াত এখানে সনাতন রাজনীতির চেয়ে জুলাই স্পিরিট বা আন্দোলনের আবেগকে কাজে লাগাতে চাইছে। মজার বিষয় হলো, একই আন্দোলনের 2 সহযোদ্ধা এখন ভোটের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ইনকিলাব মঞ্চের শরীফ ও ওসমান হাদি এবং জামায়াতের সাদিক কায়েম সাধারণত প্রতিপক্ষকে নিয়ে প্রার্থীদের কাদা ছোড়াছুড়ি করেন, কিন্তু এখানে দেখা গেল ভিন্ন চিত্র। সাদিক কায়েমের মনোনয়ন পাওয়ার খবরে তাকে স্বাগত জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ওসমান হাদি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাদি লিখেছেন, ঢাকা ৮ আসনে সাদিক কায়েম নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে 2 প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই সৌহার্দ্যপূর্ণ আচরণের ফলে নির্বাচনের মাঠে এক সুস্থ পরিবেশের আভাস পাওয়া যাচ্ছে, যা ভোটারদের জন্য স্বস্তিদায়ক। এবার আসা যাক তৃতীয় চমকটির দিকে। এই চমকের নাম সুজন। তিনি কোনো বড় দলের নেতা নন কোনো বৃত্তশালী ব্যবসায়ী। সুজন একজন সাধারণ রিকশাচালক, কিন্তু জুলাই আন্দোলনের সময় স্যালুট দেওয়ার একটি দৃশ্য তাকে রাতারাতি পরিচয় এনে দিয়েছে। এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। ঢাকা
ঢাকা ৮ আসনের মতো ভিভিআইপি আসনে একজন রিকশা চালকের এমপি নির্বাচন করার ঘোষণা প্রচলিত রাজনৈতিক কাঠামোতে বড়সড় ঝাঁকুনি দিয়েছে। সুজনের এই অংশগ্রহণকে অনেকেই দেখছেন সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে। তার পক্ষে কোনো বড় বাজেট নেই শক্তিশালী ক্যাডার বাহিনী, কিন্তু তার আছে সেই ভাইরাল হওয়া ছবির পরিচিতি এবং প্রান্তিক মানুষের সমর্থন। এনসিপি থেকে তার চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন থাকলেও তিনি মাঠে আছেন। সুজনের নির্বাচনে দাঁড়ানো নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক, এটি প্রমাণ করে যে ২৪-এর গণঅভ্যুত্থান মানুষের মনে এই সাহস জাগিয়েছে যে রাজনীতি কেবল ধনীদের জন্য নয়। এখন ঢাকার এই হাই প্রোফাইল আসনের সমীকরণটি বেশ জটিল আকার ধারণ করেছে। একদিকে তারুণ্যের জোয়ার, অন্যদিকে অভিজ্ঞতার পাহাড়। সাদিক কায়েম এবং শরীফ ওসমান হাদি দুজনেই জুলাই আন্দোলনের সৈনিক। তাদের লক্ষ্য মূলত একই সিস্টেমের পরিবর্তন, ফলে তাদের ভোট ব্যাংকও অনেকটা এক। এখানে একটি বড় সম্ভাবনা রয়েছে ভোট ভাগাভাগি হওয়ার। তরুণ ও পরিবর্তনকামী ভোটাররা যদি দুই প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যান, তবে সেই সুযোগে বিএনপির মির্জা আব্বাস সহজেই এগিয়ে যেতে পারেন। অন্যদিকে জামায়াত তাদের প্রার্থী পরিবর্তনের মাধ্যমে যে ঝুঁকি নিয়েছে তা যদি কাজে লাগে, অর্থাৎ সাদিক কায়েম যদি শিক্ষার্থীদের একচেটিয়া সমর্থন পান এবং জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক অটুট থাকে, তবে মির্জা আব্বাসকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আবার রিকশাচালক সুজন যদি নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের ভোট টানতে পারেন, তবে মূল প্রার্থীদের ভোটের হিসেবে বড় ধরনের গরমিল দেখা দিতে পারে। ঢাকা ৮ আসনটি কেবল একটি নির্বাচনী এলাকা নয়, এটি এখন বাংলাদেশের বর্তমান রাজনীতির একটি টেস্ট কেস বা পরীক্ষাগার। এখানে পরীক্ষা হচ্ছে আবেগ নাকি অভিজ্ঞতা, ভাইরাল জনপ্রিয়তা নাকি মাঠের রাজনীতি। কোনটা শেষ পর্যন্ত জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়।